একদল গ্যাং যারা কোনো কারণ ছাড়াই সিরিয়ালভাবে মানুষদের হত্যা করে। এরপর তারা মানুষের শরীর থেকে অর্গান বের করে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো তারা যে মানুষদের হত্যা করে সেগুলোকে ভিডিও করে তাদের ডার্ক ওয়েবসাইটে আপলোড করে। এটি এমন একটি ওয়েবসাইট যেখানে সেই মার্ডার করা ভিডিওগুলো আপলোড করা হয়। আর এই ওয়েবসাইটের ওনার নির্দেশনা দেয় কীভাবে মার্ডার করতে হবে। এইখানকার সমস্ত মানুষ সিরিয়ালভাবে অকারণেই মানুষদের হত্যা করে, কিন্তু এদেরকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না। তাই ক্রিমিনাল সেজে একজন পুলিশ অফিসার যোগ দেয় এই গ্যাংয়ে। সে ঢুকে যায় ক্রিমিনালদের ডোরায়। কিন্তু এরপরে তার সাথে কি ঘটে? সে কি পারে সেই অপরাধীদের ধরতে, নাকি সেই অপরাধীরা সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া হিট দ্য থার্ড কেস, যেটি পুরোপুরি একটি অ্যাকশন সিনেমা। যদিও মুভিতে যে ধরনের ভায়োলেন্স দেখানো হয়েছে সেগুলো ফেসবুক কিংবা ইউটিউবে দেখানো সম্ভব নয়। হিট দ্য থার্ড কেস মুভিটি মুক্তি পায় 1 মে 2025 সালে। যে মুভিটি তৈরি করতে খরচ হয় আনুমানিক 65 থেকে 70 কোটি টাকা। মুভিটি ভারতীয় বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 69.5 কোটি টাকা এবং বিশ্বব্যাপী মোট আয় করেছে প্রায় 120.9 কোটি টাকা। তো চলুন আর বেশি কথা না পারে মুভিটির মেইন এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় একজন পুলিশ অফিসারকে পোস্ট প্রাইমারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেই ডিপার্টমেন্টের আরেক অফিসার এসিপি অর্জুন সরকার, যাকে একজন ক্রিমিনাল বলে আখ্যা দেওয়া হচ্ছে। যেখানে অর্জুনকে রিমান্ডে রাখা হচ্ছে সেখানে সিকিউরিটি প্রবলেম আছে, তাই অর্জুনকে যেন সেন্ট্রাল জেলে রাখা হয়। তাই কোর্টের নির্দেশে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। অন্যদিকে এক মা তার 9 মাস বয়সী বাচ্চার কিডন্যাপিং কমপ্লেন নিয়ে থানায় এসেছে। আর সে যে ব্যক্তির বর্ণনা দিচ্ছে অনেকটা অর্জুনের সাথে মিলে যাচ্ছে। এদিকে অর্জুন জেলে আসার পর থেকেই সবার নজর অর্জুনের দিকে, কারণ এইখানকার অর্ধেক আসামিকে সেই জেলে পাঠিয়েছে। কেউ তো আবার তাকে খুন করার চেষ্টা করছে। তবে স্যামুয়েল নামের এক প্রভাবশালী কয়েদি অর্জুনকে তার সাথে নিয়ে যায়। স্যামুয়েল অর্জুনের সেফটির জন্য অর্জুনকে একটি ছুরিও দেয়। সাথে জানতে চাই, তুই তো পুলিশ অফিসার, এখানে কিভাবে এলি? তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। অর্জুনকে দেখা যায় তার গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। পথে একটি জায়গায় দাঁড়িয়ে তার পোষা শকুনকে মাংস খাওয়ায়। এরপর দেখা যায় অর্জুন তার গাড়ির মধ্যে কাউকে বেঁধে নিয়ে এসেছে। অর্জুন জঙ্গলের পাশে একটি জলাধারের ওপর ওই ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর ক্যামেরা সেট আপ করে ওই লোকটার গলা কেটে তাকে খুন করে। আর এখান থেকে গিয়ে হোমিসাইড ইন্টারভিশন টিমের অফিসে জিডিপি নাগেশ্বর রাওয়ের কাছে জয়েন করে। এই টিমে রয়েছে এসিপি অর্জুন, সাথে রয়েছে এসিপি বর্ষা, এসআই দীপাকার এবং আরো 26 জন সদস্য। অর্জুন লেফট শোল্ডারে ব্যথা অনুভব করছে, তাই অর্জুন গুগলে তার পেন নিয়ে ঘাটাঘাটি করছিল। আবার বর্ষা অফিসার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। এদিকে দীপাকার পা নাড়াচ্ছিল, আর এটা দেখে অর্জুন বিরক্ত হয়ে ধমক দিয়ে বসে। অবশ্য পরে শান্তভাবে নিষেধ করে। এই ঘটনার পরে একটি খুনের খবর আসে, আর তার টিম সেই জায়গাতে যায় যেখানে অর্জুন মুভির শুরুতেই একজনকে খুন করে রেখে গিয়েছিল। অর্জুন এমন একটা ভাব করছে মানে বোঝার কোনো উপায় নেই সেই খুনটা করেছে। গলার একটি নির্দিষ্ট পয়েন্টে ছুরি চালানো হয়েছে, আবার বুকের কয়েকটা জায়গায় কাটা। ধারণা করা হচ্ছে সেখান থেকে অর্গান বের করা যেতে পারে, কিন্তু খুনটা পানির উপর করায় কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। লোকাল থানার এসআই জানায় ফুটপ্রিন্ট থাকলেও শো রেখে গেছে। আবার গাড়ির টায়ার মার্কও গ্রেড লাইন দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এখানে অর্জুন তার সহকারীদের তদন্ত করতে দিয়ে বাসায় চলে যায়। সিন শিফট হয় রাতে। অর্জুন তার বাবার সাথে খাবার খাচ্ছে। তারা যখন খাবার খাচ্ছিল তখন টিভিতে ওই খুনের নিউজটা চলছিল। এজন্য অর্জুনের বাবা বলে, কি যে দিনকাল আসলো, মানুষ কিভাবে এত নৃশংসভাবে আরেকজন মানুষকে মারতে পারে। এরপর অর্জুন ছাদে গিয়ে তার শকুনকে খাওয়ায়। পরবর্তী দিন অর্জুন ডাক্তারের সাথে দেখা করে। মূলত অর্জুনের এনজাইটি আছে, আবার ভিপি খুব হাই, খুব সহজেই ভায়োলেন্ট হয়ে যায়। এজন্য তাকে ডাক্তারের অবজারভেশনে থাকতে হয়। অর্জুন ডাক্তারকে তার শোল্ডারের পেইনের ব্যাপারে বলে, কারণ অর্জুন ধারণা করেছে এর থেকে হয়তো হার্ট অ্যাটাকও হতে পারে। কিন্তু ডক্টর জানায় এটা ঠিক হয়ে যাবে। এরপর ডক্টর একটা ফাইল বা কিছু ঔষধ লিখে দেয় আর বলে, তোমার বউকে বলবে এভাবে যেন তোমার খেয়াল রাখে। এরপর অর্জুন রাগ হয়ে বলে, আমি কি তোমাকে বলেছি আমার বিয়ে হয়ে গিয়েছে? এরপর অর্জুন সেখান থেকে চলে যায়। অর্জুন অফিসে গিয়ে ওই খুনের ব্রিফিংয়ে অ্যাটেন্ড করে। আর তখন দিবাকর অনুরোধ করছিল, স্যার, আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল ডে, মেয়ে আমাকে ধরেছে, আমাকে যেতে হবে, আমার একদিনের ছুটি লাগবে। অর্জুন সোজা বলে দেয় ছুটি হবে না। একদিকে ব্রিফ চলছে আর অন্যদিকে অর্জুন ডেটিং অ্যাপে মেয়ে খুঁজছে।
অর্জুনের এখন বেশ বয়স হয়েছে, তারপরেও বিয়ে করেনি। এজন্য ম্যাট্রিমোনিয়ামের প্রোফাইল দেখে দেখে মেয়েদের সাথে দেখা করে। কিন্তু অর্জুন এমন সব প্রশ্ন করে, মেয়েগুলোর সাথে সাথে ওয়াশরুমের কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। আর এমনটা বহুদিন ধরে চলছে। এখান থেকে সিন চলে যায় রাতে। অর্জুন ল্যাপটপে কিছু একটা করছিল, তখনই তার বাবা এসে বলে, তুই কি বিয়ে করবি না? এভাবে মেয়ে দেখে জীবন কাটাবি? তোর অফিসের কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে নে। কিন্তু অর্জুনের একটা রুলস আছে, আর তা হচ্ছে ডিপার্টমেন্টের কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। তার বাবা বলে, বাঁচতে হলে একজন সাথীর প্রয়োজন হয়। অর্জুনের কথা, মা মারা যাওয়ার পর তুমি যখন আমাকে দাদার কাছে রেখে দেশ রক্ষা করতে চলে গিয়েছিলে, তখন এসব মনে ছিল না। সিন চলে যায় পরবর্তী দিন, যেখানে মৃদুলা নামে একটি মেয়ে অর্জুনের সাথে দেখা করতে আসে। অর্জুন তাকে চিনতে পারছিল না। মৃদুলা বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? গতকাল রাতেই তো ম্যাট্রিমনি সাইটে আমাদের চ্যাট হলো, তুমি তো আমাকে এখানে আসতে বলেছ। অর্জুন স্পষ্ট বুঝতে পারছে এটা তার বাবার কাজ। এজন্য অর্জুন তার বাবাকে কল করে এবং জানতে পারে তার বাবাই ম্যাট্রিমনি সাইটে তার নামে প্রোফাইল খুলে মৃদুলার সাথে চ্যাট করেছে। এজন্য অর্জুন মৃদুলাকে সত্যিটা বলে দেয়, গতকালে তোমার সাথে আমি চ্যাট করিনি, আমার বাবা চ্যাট করেছে। তবে অর্জুন এটাও বলে, আমি তোমার ফটো আগে দেখিনি, দেখলে আমিই করতাম। আর অর্জুন সত্যি বলে মৃদুলারও এই ব্যাপারটি খুব ভালো লেগে যায়। এজন্য মৃদুলা অর্জুনকে কফি অফার করে। এরপর তারা রেস্টুরেন্টে বসে কথা বলে। আর অর্জুন যেভাবে কথা বলছিল, অর্জুনের কথা শুনে মৃদুলা বলেই বসে, তোমাকে মনে হয় তোমার মা বড় করেনি, তোমার বাবা বড় করেছে। কারণ কোন সিচুয়েশনে কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি সেটা জানো না। এগুলো সন্তানেরা মায়ের থেকেই শিখে। অর্জুন তার মায়ের ব্যাপারে বললে মৃদুলা বলে, তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি তোমাকে শেখাতে পারি। তখন অর্জুন বলে, তুমি কেন আমাকে শেখাবে? এরপর মৃদুলা জানতে চায় সে কি সানরাইজ পর্যন্ত ফিরে আছে কিনা। তখন অর্জুন বলে সে সানসেট পর্যন্ত ফিরে আছে। এরপর দুজন বিচে ঘুরতে যায়। সন্ধ্যার পর এখানে ওখানে ঘুরে বেড়ায়। দুজনেরই দুজনকে খুব পছন্দ হয়। এরপর অনেক রাত পর্যন্ত ঘুরে অর্জুন মৃদুলাকে তার বাড়ির সামনে ড্রপ করে দেয়। তখনই দুইজন লোক বাইক নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় তাদেরকে টিস করে। তবে যখনই অর্জুন পিছন দিকে তাকায়, অর্জুনকে দেখেই একজন বাইক নিয়ে চলে যায়, আর একজন সেখানে আটকে যায়। তবে সেও সরি বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে অর্জুন যখন বিদায় নিচ্ছিল, অর্জুন মৃদুলাকে কিস করতে যাচ্ছিল। তবে মৃদুলা বাধা দিয়ে বলে, এত লোভী হইও না, পরের জন্য বাঁচিয়ে রাখো। এরপর অর্জুন চলে আসে। আর অর্জুন এসেই দেখে তার বাবা অন্য একটি প্রোফাইলে তার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তবে অর্জুনকে খুশি খুশি দেখেও অর্জুনের বাবাও কিছুটা আজ করতে পারছিল। সিন চলে যায় পরবর্তী দিন। গত দিনের মতো অর্জুন আজও অন্য একটি লোককে খুন করতে জঙ্গলের মধ্যে এনে ঝুলিয়ে রেখেছে। তবে ক্যামেরাটা অন করে অর্জুন যখনই তার গলা কাটতে যাবে, তখনই তার ওপর গুলি বর্ষণ করা হয়। কিছুক্ষণ গুলি করার পর হঠাৎ বর্ষা এসে অর্জুনকে গান পয়েন্ট করে। কারণ অর্জুনের বিহেভিয়ারে বর্ষা প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, তাই বর্ষা সারাক্ষণ অর্জুনকে ফলো করে এসেছে। কিন্তু অর্জুনও খুব চতুর। অর্জুন খুব সহজেই বর্ষার থেকে গান কেড়ে নেয়। এরপর বর্ষাকে আগে চেয়ারের সাথে বেঁধে ফেলে। বর্ষা বলছিল, তোমাকে প্রথম দিন দেখেই আমার সন্দেহ হচ্ছিল, এভাবে তুমি মানুষদের ধরে এনে খুন করছো, তুমি তো সাইকো, তুমি পুলিশ হওয়ার যোগ্য নও, আমি তোমার নামে রিপোর্ট করব। তখনই অর্জুন এসে বলে, আমার নামে রিপোর্ট করো, যদি আমাকে জেলেও পাঠাও, তারপরও খুন হতে থাকবে। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি একজন সাইকো। তবে এই সাইকো পুলিশ অফিসারের জন্যই কাজ করে। আর এখান থেকে সিন চলে যায় কয়েক মাস পূর্বে। অর্জুনের পোস্টিং তখন জম্মু কাশ্মীরে। শ্রীনগরে একটি খুনের খবর পেয়ে অর্জুন সেখানে যায়। এখানকার খুনটাও সেই একই প্যাটার্নে, যে প্যাটার্নে অর্জুন খুন করেছে। গলার দিকে নির্দিষ্ট একটি জায়গায় ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে, পিঠেও বেশ কয়েকটি জায়গায় কাটা, আবার মাথার খুলিটাও আলগা করে রাখা। সেখানে থাকা অফিসার বলছিল অনেক বরফ পড়াতে ফুটপ্রিন্ট পাওয়া যায়নি, কিন্তু অর্জুনের কথা, ফুটপ্রিন্ট না পাওয়া যেতে পারে, টায়ার মার্ক তো পাওয়া যাওয়ার কথা, কারণ বরফ থাকলেও নিচে টায়ার মার্ক নিশ্চয়ই আছে। তাই অর্জুনের কথা মতো বরফ গলিয়ে সেখানে টায়ার মার্ক পাওয়া যায়। টায়ার মার্ক দেখে বোঝা যাচ্ছে এটা কোনো বড় গাড়ির টায়ার হবে। এজন্য এই স্পটের আশেপাশে লোকালয়ে যারা বসবাস করে তাদের থেকে তথ্য নেওয়া শুরু হয়। এর মধ্যেই বডির পোস্টমর্টম রিপোর্টে এসে পড়ে। বডির পিছনের দিকে যে ক্ষতগুলো আছে সেগুলো মৃত্যুর পর করা হয়েছে, আর বডি থেকে 3টি অর্গান মিসিং। রবি ধারণা করেছে এগুলো অর্গান পাচার করে এরকম কারো কাজ হতে পারে। কিন্তু অর্জুনের কথা, বডি থেকে যে সকল অর্গান মিসিং হয়েছে এগুলো কোনো ট্রান্সপ্লান্টের কাজে আসে না। এসব অর্গান থেকে হরমোন জেনারেট করা যায়।
তাই অর্জুন ধারণা করেছে এর পিছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ লুকিয়ে আছে। আশেপাশের সবার থেকে তথ্য নিয়ে জানা যায় ওই সময় এখান দিয়ে কালো রঙের একটি বোলেরো গাড়ি জঙ্গলের দিকে গিয়েছিল। এজন্য অর্জুন নির্দেশ দেয় আশেপাশে যত টায়ারের দোকান আছে সব জায়গায় খোঁজ নিয়ে দেখো রিসেন্টলি কেউ বোলেরো গাড়ির টায়ার চেঞ্জ করেছে কিনা। আর গ্রামের সকল টায়ার শপ থেকে তথ্য নিয়ে জানা যায় সম্প্রতি 3টি বোলেরো গাড়ির টায়ার চেঞ্জ করা হয়েছে। এরপর টায়ার শপ থেকে তথ্য নিয়ে ওই 3টি গাড়ির মালিকের বাড়িতে খোঁজ নেওয়া হয়। আর এর মধ্যে একটি বাড়িতে ওই সেম টায়ার দেখে অর্জুনের সন্দেহ হয়। সেখানে একজন অর্জুনকে দেখা মাত্রই পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই লোকাল থানার এসআই তাকে ধরে ফেলে। আর ওই মুহূর্তে সে এসআই এর গান নিয়ে এসআই এর বুকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। অর্জুন তার পিছু করতে থাকে। ওই লোকটার নাম হচ্ছে কাদরি। কাদরি সেখানে একটি সোজা মাংসের দোকানে চলে যায়, যেখানে কাদরির সাথে আরো 4জন সহযোগী ছিল। অর্জুনও মাংসের দোকানে ঢোকা মাত্রই কাদরি সহ বাকি 4জনের সাথে অর্জুনের তুমুল ফাইট হয়। আর অর্জুন একে একে সবাইকে জঘন্যভাবে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়। তবে কাদরিকে অক্ষত অবস্থায় কাস্টাডিতে নেওয়া হয়েছে। এদিকে এই এসআই এখন হসপিটালে। ইনি হচ্ছেন কার্নিকা আহজা, শ্রীনগর হিট টিমের এজিপি। হসপিটাল থেকে ওই রোগীদের তথ্য নিয়ে কার্নিকা অর্জুনের কাছে জানতে চাচ্ছিল। 5জন হসপিটালে ক্রিটিক্যাল অবস্থায়, এত ভায়োলেন্ট কেন? অর্জুন বলে, ম্যাডাম, আমার টিমেরও একজন ক্রিটিক্যাল অবস্থায় আছে। এরপর অর্জুন কাদরি থেকে কথা বের করতে কাদরিকে ইচ্ছামতো টর্চার শুরু করে। তবে এর মধ্যে এক কনস্টেবল এসে জানায় সাইবার জেল থেকে কাদরির ফোন আনলক করা হয়েছে। আর ওই ফোনের মধ্যেই কাদরির খুন করার ভিডিওটি পাওয়া যায়। তার মানে এখন স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে কাদরি খুন করেছে। আর এর মধ্যে নিউজে দেখা যায় বিহারে একই প্যাটার্নে আরও একটি খুন হয়েছে। বিহার পুলিশের থেকে তথ্য নিয়ে জানা যায় তারা খুনিকে 1 ঘন্টার মধ্যে ধরেছে। এত কম সময়ের মধ্যে 2 জায়গায় 2টি খুন, আবার 2জন খুনিও আলাদা, কিন্তু একই প্যাটার্নে খুন। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। আর সেই যোগসূত্রের খুঁজে অর্জুন রবিকে নিয়ে বিহারে চলে যায়। তবে জায়গাটি খুব সেন্সিটিভ, এজন্য প্যারামিলিটারি সহযোগিতা নিয়ে অর্জুনরাও সেই থানাতে চলে যায়। আর এই ছেলেটা এখানে খুন করেছে। আর ওকে অ্যারেস্ট করার সময় ওর বাড়ি থেকে একটি ক্যামেরা আর একটি বক্স উদ্ধার করা হয়েছে। ক্যামেরাটি ওপেন করে দেখা যায় এইখানেও সেম প্যাটার্নে খুন করা হয়েছে এবং ভিডিও ধারণ করা হয়েছে। আর ওই বক্সের মধ্যে ভিকটিমের বডি থেকে ওই 3টি অর্গান বের করে ফ্রিজ আপ করা হয়েছে। আর তখনই রবি জানায় দেশের বিভিন্ন জায়গায় ঠিক একই প্যাটার্নে আরও 13টি খুন হয়েছে, এমনকি দেশের বাইরেও 6টি হয়েছে, সবই একই প্যাটার্নে। তবে এদের কারোর সাথে কারো কোনো কানেকশন নেই। অর্জুনের ধারণা যতগুলো কেস রেজিস্টার হয়েছে ততগুলো আমরা জানতে পেরেছি, এর বাইরেও থাকতে পারে। আর সবগুলো খুন করা হয়েছে একই প্যাটার্নে, তাই খুনের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এজন্য অর্জুন এই কিলারের থেকে কথা বের করার চেষ্টা করছিল, কিন্তু কিলার কোনোভাবেই মুখ খুলছে না। অর্জুন কাদরির ফটো দেখায়, তারপরও কিলার কোনো কথা বলছে না। তখনই প্যারামিলিটারি ফোর্সের একজন সদস্য এসে জানায় তাদের কাছে তথ্য এসেছে এই থানায় অ্যাটাক হবে। তার মানে এই ছেলেকে সারাতেই থানায় অ্যাটাক করা হবে। এজন্যই তাদের খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে। অর্জুন এই কিলারকে শ্রীনগরে ট্রান্সফার করে দিতে বলছিল, কিন্তু তার জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। আর সে পারমিশন নিতে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু তাদের হাতে এত সময় নেই। আবার ঠিক সেই সময়ই ওই কিলার সেলের ভিতর থেকে ইশারায় বোঝাচ্ছিল অর্জুনরা তারিখটা চলো ছিঁড়তে পারবে না। তাই অর্জুন ম্যাজিস্ট্রেট পারমিশন ছাড়াই ওই কিলারকে নিয়ে রওনা হয়ে যায়। আর পথেই তাদের উপর অ্যাটাক হয়, কিন্তু অর্জুন খুব চতুরতার সাথে তার স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে ওই মাউসটাকে ব্লক করে দিয়ে ওই কিলারকে নিয়ে শ্রীনগরে চলে আসে। আর শ্রীনগরে ফিরে দেখে শ্রীনগরের স্থানীয় বাসিন্দারা অর্জুনের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে। আর কার্নিকার সাথে দেখা করলে কার্নিকাও জানায় অর্জুন যে 5 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছে, তার মধ্যে 2 জন আজাদ কাশ্মীরের অ্যাক্টিভিটিস। তাই এখন সমস্যাটা পলিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। ভয় হচ্ছে যদি এদের মধ্যে কারো কিছু হয়ে যায় তখন আরো বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু অর্জুন কার্নিকাকে বোঝায় 13টি মার্ডার হয়ে গিয়েছে, 2 জনকে আমরা কাস্টাডিতে নিয়েছি। এদের খুনের প্যাটার্ন যেহেতু এক, তাই এদের মধ্যে কোনো একটা লিঙ্ক থাকতে পারে। কার্নিকার কথা যেটাই থাক না কেন খুব তাড়াতাড়ি বের করতে হবে। এজন্য অর্জুন কাজে লেগে পড়ে। অর্জুন রবিকে নির্দেশ দেয় কার্নিকার বাড়ি তল্লাশি করো, দেখো ওদের 2 জনের মধ্যে কোনো কমন লিঙ্ক পাওয়া যায় কিনা। তবে কাদরির বাড়ি তল্লাশি করে কাদরির বেশ কয়েকটি আইডি পাওয়া যায় আর কয়েকটি ছুরি পাওয়া যায়। আর ওই ছুরিগুলোর মধ্যে একটি ছুরিতে সিটিকে লেখা দেখে অর্জুনের একটু সন্দেহ হয়, এজন্য অর্জুন ছুরিটি নিয়ে যায়। আর এখান থেকে অফিসে ফিরেই দেখে অফিসের সামনে আরো বড় প্রোটেস্ট হচ্ছে। তবে এবার প্রোটেস্টাররা অর্জুনের পুতুল বানিয়ে ইউনিফর্ম পরিয়ে ইউনিফর্মে আগুন ধরিয়ে দিয়েছে।
আর ইউনিফর্মে আগুন দেখে অর্জুনের মাথা গরম হয়ে যায়। অর্জুন সাথে সাথে গাড়ি থেকে একটি লাঠি বের করে সেখানে থাকা কয়েকজন প্রোটেস্টারকে বেদম মারে এবং তাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেয়, প্রোটেস্ট করবে করো, এটা ইউনিফর্মে আগুন লাগাতে পারো না। আর সেখানে এক প্রোটেস্টারকে মারতে গিয়ে অর্জুন ওই প্রোটেস্টারের হাতে একটু ট্যাটু দেখতে পায়। অর্জুনের তখন মনে পড়ে বিহারের ওই কিলারের হাতেও একটু ট্যাটু ছিল, আর ওই ট্যাটুতেও সে সিটিকে লেখা দেখেছিল। আর এখানেও কাদ্রির বাড়ি থেকে উদ্ধার করা ওই ছুরির মধ্যে সিটিকে লেখা রয়েছে। আর এটাই হচ্ছে দুজনের ভিতরে সবচেয়ে কমন লিঙ্ক, একই প্যাটার্নে খুন, ট্যাটু, তারপর যে সমস্ত অর্গান মিসিং হয়েছে সবকিছু বিবেচনা করে অর্জুন ধারণা করেছে এই খুনগুলো হয়তোবা কোনো রিলিজিয়াস কালচারের পারপাসে হতে পারে, কারণ ইউএসএ এরকম সিরিয়াল কিলিং হতো। আর এজন্য অর্জুনের এই ঘটনাকেও সিমিলার মনে হচ্ছে, তাই অর্জুন ওই কিলারকে একই রুমে নিয়ে আসে। এরপর অর্জুন দুজনকে একসাথে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং প্রথমে দুজনকে কনফিউজ করে দেওয়ার জন্য সিটিকের বিষয়টিকে বলে। অর্জুন বলে, তোমাদের ঝুলিয়ে গলা কেটে খুনের ভিডিও ধারণের প্রসিডিওরের সবকিছু আমি বুঝতে পেরেছি। অর্জুন বিহারের ওই কিলারের কথা বলে, ও সবকিছু ঠিকঠাক করলেও কাদ্রি সে নিয়মে করতে পারেনি। কাদ্রি অর্ধেক ভুল করেছে, তবে কাদ্রি বলে আমি কোনো ভুল করিনি, আমি সবকিছু ঠিকঠাক করেছি। বিহারের কিলার বলে, কিছু বলো না, রুলস আছে। কাদ্রি বলে, আমি তো রুলস ফলো করেছি। বিহারের কিলারটি অর্জুনের কাছে জানতে চাই ও কি ভুল করেছে। অর্জুন বলে, গলার যে কাটার প্লেসমেন্ট আছে সেটা ভুল জায়গায় কেটেছে। তখনই বিহারের ওই কিলার বলে ওঠে, গলার কাটার প্লেসমেন্ট তো ওই ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এতে করে অর্জুন এখন স্পষ্ট বুঝে যায় এই সব কিছুই কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর ওয়েবসাইটের ইনস্ট্রাকশন মতোই তারা কাজগুলো করছে। আর এই ওয়েবসাইটের নাম সিটিকে, তবে এটা কোনো সাধারণ ইন্টারনেটে পাওয়া ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটটি ডার্ক ওয়েবে ক্রিয়েট করা, আর ডার্ক ওয়েবে ক্রিয়েট করা এই সমস্ত ওয়েবসাইটগুলো এতটাই সিক্রেট হয় যেটা সাইবার সেল থেকেও কোনো তথ্য বের করা সম্ভব নয়। সিটিকের ফুল মিনিং হচ্ছে ক্যাপচার, টর্চার, কিল। আর এই ওয়েবসাইটের মধ্যে ওই একই ক্যাটাগরিতে একই প্যাটার্নে খুন করার ভিডিওগুলো আপলোড করা হয়েছে। রবি জানতে চায়, তাহলে সেম প্যাটার্নে খুন করে ভিডিও কেন আপলোড করেছে। অর্জুন বলে, এই ওয়েবসাইটের মেম্বার হওয়ার জন্য তাদের আস্থা অর্জন করার জন্য প্রত্যেককে এই একই প্যাটার্নে 2টি করে খুন করতে হয় এবং সেই ভিডিওগুলো এই ওয়েবসাইটে আপলোড করতে হয়। আর কিভাবে খুন করতে হবে, কোন প্যাটার্নে খুন করতে হবে, কোন কোন অর্গান বের করতে হবে, কিভাবে সেটা প্রিজার্ভ করতে হবে, এই সব কিছুই এই ওয়েবসাইটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরেই তারা এই গ্রুপের মেম্বার হতে পারে। তবে সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে এই গ্রুপে যত মেম্বার আছে তাদের জন্য বছরে একবার অ্যানুয়াল মিটের আয়োজন করা হয়, যেখানে তারা সবাই মিলে দেখা করে। এদিকে বাইরে প্রোটেস্টাররা প্রোটেস্ট করেই চলেছে, আর এর জন্য তথ্য বের করার জন্য 2 কিলারকে টর্চার শুরু করে। আর এর মধ্যে খবর আসে হসপিটাল থেকে ওই 5 জনের একজন মারা গেছে, তাই কার্নিকা দ্রুত অর্জুনকে এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু অর্জুন তা না শুনে বিহারের ওই ছেলেটিকে টর্চার শুরু করে। আর কাদ্রিও অর্জুনের টর্চারে ভয়ে পাশে দাঁড়িয়ে থাকা এসআর গান নিয়ে নিজের মাথায় শুট করে দেয়। হসপিটালে একজন, কাস্ট্রিতে একজন, 2 জনের মৃত্যু হয়। অর্জুনকে ইমিডিয়েটলি শ্রীনগর থেকে বিশাখাপট্টনমে ট্রান্সফার করে দেওয়া হয়। ওখান থেকে সিন শিফট হয় প্রেজেন্টে। অর্জুন বর্ষাকে বলে ওই লোকগুলোকে আটকাতে তারা কোথায় দেখা করছে, কি জন্য করছে, আর তাদেরকে ধরতে ওই গ্রুপের মেম্বার হওয়ার ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। আর এই জন্যই অর্জুন ওই গ্রুপের মেম্বার হওয়ার জন্য এই খুনগুলো করছে। কিন্তু বর্ষার কথা, এজন্য আপনি নিরীহ মানুষদের জীবন নেবেন। কিন্তু অর্জুন জানায় বর্ষা তাকে নিরীহ ভাবছে। সে 8 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, আর আগের খুনটি যে করেছিল সেও ছিল একজন ক্রিমিনাল, তাই অর্জুন কোনো নিরীহ মানুষকে খুন করেনি। এরপর অর্জুন বর্ষার সামনেই ওই ব্যক্তির গলা কেটে তাকে খুন করে। আর এই সব কিছু জানার পর বর্ষা অফিসে গিয়ে ডার্ক ওয়েব থেকে ওই সিটিকে ওয়েবসাইটটি ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং অর্জুনকে একটি ভিডিও দেখায়, যেটা জোরাবার সিং নামের একজন আপলোড করেছে। বর্ষা বলে, এই খুনটি যে প্লেসে করা হয়েছে সেখানে আমার কয়েক সপ্তাহ পোস্টিং ছিল। অর্জুনের কথা, খুন তো হয়ে গেছে, এই ভিডিও দেখে লাভ কি। বর্ষা বলে, এই খুনটি যে করেছে সে শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেছে, তার মানে আরেকটি ভিডিও আপলোড করতে তাকে আরও একটি খুন করতে হবে। আর জোরাবার হয়তোবা আজ হোক, কাল হোক, বা 1 সপ্তাহ পরে হোক ওই খুনটি করবে। এজন্য তারা যদি এখন জোরাবারকে ধরতে পারে তারা একজনের জীবন বাঁচাতে পারবে। অর্জুন সাথে সাথে টিম নিয়ে রাজস্থানের জয়পুরে চলে যায়। আর জোরাবারের আপলোড করা ভিডিওতে জোরাবারের গায়ে যে জ্যাকেটটি আছে সেখানে ক্যালিস্তানের একটি লোগো লাগানো আছে, তাই লোকাল পুলিশের এসআই ওই লোগো দেখে বলে, স্যার এই ধরনের জ্যাকেট পেট্রোল পাম্পে কাজ করা স্টাফরা শুধুমাত্র পরে, এজন্য শহরে যত পেট্রোল পাম্প আছে
সব পেট্রোল পাম্পে খোঁজ করা শুরু করা হয়। রাত দিন 24 ঘন্টা ওই কিলারকে খোঁজা হচ্ছে। এদিকে মৃদুলা মেসেজ করেছে, তুমি কবে ফিরবে? অর্জুন রিপ্লাই করলে, তুমি জয়পুর আসো না কেন? এদিকে দিবাকর আবারও তার মেয়ের স্কুলের ফাংশনের জন্য একদিনের ছুটি চাইছে, তবে এবারও অর্জুন বলে দেয় ছুটি হবে না। আর এরপর অর্জুন গেস্ট হাউসে পৌঁছে দেখে ফ্লাইট নিয়ে মৃদুলা চলে এসেছে। আর মৃদুলা অর্জুনের জন্য একটি গিফট এনেছে। মৃদুলা অর্জুনের মায়ের পুরাতন ফটো দিয়ে একটি এআই জেনারেটেড ভিডিও তৈরি করেছে, যেখানে মৃদুলা নিজে অর্জুনের জন্য ভয়েস ওভার করেছে। আর এটা দেখে অর্জুন একদমই আবেগে আপ্লুত হয়ে যায়। এদিকে বর্ষাও অর্জুনকে একটি তথ্য দিয়ে দ্রুত সেখানে চলে যেতে বলছে। আর অর্জুন যখন বর্ষার সাথে কথা বলছিল, তখন মৃদুলা অর্জুনের ল্যাপটপ থেকে তার সার্চ হিস্টোরি দেখে ফেলে। আর একদিকে অর্জুন চলে যায় আর মৃদুলা ক্যাব নিয়ে এয়ারপোর্টে চলে যায়। অর্জুন এখান থেকে একটি পেট্রোল পাম্পে গিয়ে সেখানে স্টাফদের সাথে কথা বলছিল। আর তখনই সেখানে একটি কালো রঙের গাড়ি এসে দাঁড়ায়। আর অর্জুন লক্ষ্য করে জোরাবার ওই গাড়ির মধ্যে আছে। তবে অর্জুন কাছে আসা মাত্রই জোরাবার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অর্জুনও তার কার নিয়ে জোরাবারের কারকে ফলো করতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পর একটি অ্যাক্সিডেন্ট হয়। অর্জুন জোরাবারের কারকে হারিয়ে ফেলে। তবে একটু দূর চেকপোস্টে বর্ষারা রয়েছে। বর্ষারা জানায় এদিকে কোনো কার আসেনি, তার মানে কারটি পাশের জঙ্গলের মধ্যেও কোথাও লুকিয়ে আছে। এজন্য অর্জুন একটি টর্চ নিয়ে পাশের জঙ্গলের রাস্তা ধরে জঙ্গলের দিকে গিয়ে দেখে জোরাবারের কারটি সেখানেই রাখা। আর কারের কাছে যেতে দেখে কারের মধ্যে একটি মেয়েকে বেঁধে রাখা। তখনই জোরাবার অর্জুনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঠিক তখনই অর্জুনের মনে পড়ে ট্রেনিংয়ে তাদের শেখানো হয়েছিল, কেউ যদি তাদের পেটে ছুরি ঢুকে দেয় তাহলে ছুরি ঢুকানোর সময় বডির যে পরিমাণ ড্যামেজ হবে, ছুরি বের করলে তার থেকে বেশি ড্যামেজ হবে। তাই যে কোনো মূল্যে ছুরি বের করতে দেওয়া যাবে না। অর্জুন জোরাবারকে কিছুতেই ছুরিটি বের করতে দিচ্ছে না। এরপর অর্জুন আর জোরাবারের মধ্যে ফাইট শুরু হয়। এক সময় অর্জুন জোরাবারকে মারতে মারতে মাটির মধ্যে ফেলে রাখে। এরপর কারের মধ্যে থাকা ওই মেয়েটিকে যখনই ছাড়ানোর চেষ্টা করছিল, তখনই জোরাবার এসে অর্জুনের পেট থেকে ওই নাইফটি বের করে ফেলে। সাথে সাথে অর্জুনের রক্তক্ষরণ শুরু হয় আর অর্জুন বেহুশ হয়ে পড়ে যায়। জোরাবার অর্জুনকে তার কারের পিছে তুলে নেয়। তখন জোরাবার ফোনে তার ভাইকে বলছিল, রাস্তায় একটু সমস্যা হয়েছে, এজন্য দেরি হচ্ছে, ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। আর জোরাবারের ভাই হচ্ছে এই সিরিকের ওয়েবসাইটের অ্যাডমিন, যাকে সবাই আলফা বলে ডাকে। আর আলফা ওয়েবসাইট চেক করে দেখে সিটিকে ওয়েবসাইটের মেম্বার হওয়ার জন্য যে টাস্কটি দেওয়া হয়েছিল, অর্জুন সেই টাস্ক পূরণ করেছে। এজন্য অর্জুনকে তারা মেম্বার করে ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দেয়। এদিকে জোরাবার অর্জুনকে নিয়ে সেখান থেকে একটি পরিত্যক্ত বাংলোর পাশে যায়। আর অর্জুনের জ্ঞান ফিরে আসে। অর্জুন জোরাবারের গলায় ছুরি মেরে জোরাবারকে মেরে ফেলে। আর জোরাবারের কারের মধ্যে জোরাবারের ফোন ওয়ালেট পায়। সাথে সাথে অর্জুন বর্ষাদের ইনফর্ম করা মাত্রই বর্ষারা এসে অর্জুনকে উদ্ধার করে। এরপর হসপিটালে নেওয়া হলে পরবর্তী দিনে অর্জুনের জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরতেই অর্জুন প্রথমেই তার ল্যাপটপ চেক করে দেখে সিটিকে ওয়েবসাইটের মেম্বারশিপের জন্য তাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, মানে সে এখন সিটিকে ওয়েবসাইটের মেম্বার। আর এরপর অফিসে যেতেই অর্জুনকে অ্যানুয়াল মিটিংয়ের ইনভাইটেশন দেওয়া হয়, যেখানে কিভাবে যেতে হবে, ভেন্যু কোথায় হবে, সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। অর্জুনকে অরুণা এক্সপ্রেস ট্রেনে করে নাহরনগর নেমে যেতে হবে। এরপর তার ওয়ালেট এবং ফোন স্টেশনের ডাস্টবিনে ফেলে পায়ে হেঁটে বোরাম বাস স্টেশনে যেতে হবে। সেখান থেকে তারা অর্জুনকে পিক করে নিয়ে যাবে। অর্জুনের অনুরোধে নাগেশ্বর বলে অরুণাচল প্রদেশে এমনিতেই ইস্যু চলেছে, তাই এটা কভারেজ অপারেশন হতে হবে। তবে শর্ত একটাই, অর্জুনের টিমে নাগেশ্বরের একজন অফিসার থাকবে, যে সবসময় নাগেশ্বরকে আপডেট দিবে। সিন চলে যায় পরবর্তী দিন। অর্জুন বর্ষা আর দীপাকারকে নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই নাগেশ্বর তার অফিসারকে নিয়ে আসে। আর এ অফিসার অন্য কেউ নয়, বরং মৃদুলা। আর মৃদুলাকে দেখে অর্জুন একদম হতবাক হয়ে যায়। এরপর তারা অরুণাচল প্রদেশে যাত্রা শুরু করে। আর ট্রেনের মধ্যে বসে অর্জুন সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, তোমরা সবাই আলাদা আলাদা কম্পার্টমেন্টে চলে যাবে, আমি নাহরনগর স্টেশনে নেমে যাব। কিন্তু বলুন, বাস স্টেশনের 500 মিটার দূরে তোমাদের জন্য একটি কার রাখা আছে, তোমরা যেন ধরা পড়ে না যাও সেজন্য কারের হেডলাইন কাজ করবে না, তাই নিরাপদ দূরত্ব রেখে তোমরা আমাকে ফলো করে যাবে। আর যখনই তোমরা লোকেশনে পৌঁছে যাবে, অরুণাচল প্রদেশের লোকাল পুলিশকে কাজে লাগিয়ে দিবে। এরপর অর্জুন সবাইকে আলাদা আলাদা কম্পার্টমেন্টে পাঠিয়ে দেয়। কিন্তু মৃদুলা মাত্র 2 মিনিটের জন্য কথা বলতে চাচ্ছিল, কিন্তু অর্জুনের কথা বলার কোনো ইচ্ছেই নেই। এরপর অর্জুন যখন দরজার সামনে দাঁড়িয়ে স্মোক করছিল, তখন মৃদুলা অর্জুনকে কথা বলতে বাধ্য করে। অর্জুনের কথা, নাগেশ্বর আমাকে ফলো করতে বলেছিল, এজন্য তুমি আমার সাথে দেখা করেছ, আর তুমি যা করেছো সব কিছুই নাটক। কিন্তু মৃদুলার কথা এমনটা তুমি ভাবছ, তোমার সাথে তো আমার 4 বছর আগেই দেখা হয়েছে,
আর এরপর আমরা জানতে পারি মৃদুলা যখন তার বোনকে নিয়ে ভাইজাকে মর্নিং ওয়ার্কে বের হয়েছিল, তখন এক লম্পট মৃদুলার বোনের সাথে বাজে ব্যবহার করেছিল। আর এটা দেখেই অর্জুন ওই লম্পটটাকে বেদম পিটিয়েছিল। সেদিনই মৃদুলা প্রথম অর্জুনকে দেখেছিল আর পুলিশ অফিসার হওয়ার শপথ নিয়েছিল। এরপর মৃদুলা যখন পুলিশের চাকরি পেয়ে ট্রেনিংয়ে ছিল, তখন অর্জুনকে গেস্ট স্পিকার হিসেবে তাদের ট্রেনিংয়ে ইনভাইট করে আনা হয়েছিল। আর সেখান থেকে মৃদুলা অর্জুনকে পছন্দ করেছিল। আর মৃদুলা অর্জুনের রুলস সম্পর্কে আগে থেকেই জানতে পেরেছিল অর্জুন ডিপার্টমেন্টের কাউকে বিয়ে করবে না। এজন্যই মূলত মৃদুলা অর্জুনের কাছে তার পরিচয়টা গোপন রেখেছে। তাই এই সব কিছু জানার পর অর্জুন এখন বুঝতে পারছে মৃদুলা তাকে ফলো করার জন্য এসব করেনি, মৃদুলা বাস্তবেই তাকে ভালোবেসেছে। এরপর সিটিকের ইনস্ট্রাকশন মতো পরবর্তী স্টেশনে অর্জুন নেমে যায়। আর তাদের কথা মতো অর্জুন তার মোবাইল ফোন এবং ওয়ালেট ডাস্টবিনের মধ্যে ফেলে হাঁটতে হাঁটতে বেলাম বাস স্টেশনে চলে আসে। মৃদুলারাও 500 মিটার দূরে ওই কারের পাশে থেকে অর্জুনের উপর নজর রাখছে। সবকিছুই তাদের প্ল্যান মতোই হচ্ছিল। তবে সমস্যাটা তখনই বাধে যখন অর্জুনকে পিক করতে একসাথে 3টি কার এসে থামে। অর্জুনকে কোন কারে ওঠানো হয়েছে মৃদুলারা কিছুই বুঝতে পারছে না। কিন্তু এরপরে আমরা দেখতে পাই অর্জুনকে 3টি জায়গায় কোনোটিতেই আনা হয়নি, কারণ অর্জুনকে তারা ওই 3টি জীবের একটি জীবেও না তুলে। সেখান থেকে অর্জুনকে চোখ মুখ ঢেকে তারা জঙ্গলের ভিতর দিয়ে অন্য পাশে একটি রাস্তা দিয়ে নিয়ে এসেছে। তারা অর্জুনকে অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলের মধ্যে একটি বার্মিস প্যালেসে নিয়ে যায়। আর পৌঁছানো মাত্রই আলফা নিজে এসে অর্জুনকে রিসিভ করে। কথা বলতে বলতে আলফা অর্জুনকে একটি রুমে নিয়ে যায় আর কিছুক্ষণ রেস্ট করে রেডি হয়ে আসতে বলে। অর্জুন রুমে ঢুকেই দেখে তার জন্য একটি হোয়াইট স্যুট রাখা। এদিকে লোকাল পুলিশের ফোর্স চলে এসেছে। অর্জুনকে কোন প্লেসে রাখা হয়েছে বর্ষা যেহেতু স্পষ্ট বুঝতে পারছে না, তাই বর্ষা চাইছে একসাথে 3টি প্লেসে রেড করতে। কিন্তু নাগেশ্বর বর্ষাকে এত তাড়াহুড়া না করে অপেক্ষা করতে বলে। এদিকে অর্জুন রেডি হয়ে গিয়েছে। আর অর্জুনের মতো এই গ্রুপের নতুন আরও 4 জন মেম্বার আছে। তাই আলফা 5 জন নতুন মেম্বারকে অন্য মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। আর এখানে একটা রিং রয়েছে যেখানে 2 জন ফাইট করে যাচ্ছে। আর এই ফাইট সাধারণত ফাইট নয়, এটা মৃত্যুর খেলা, যেখানে ফাইট করলে যে কোনো একজনকে মরতে হবে। এরপর আলফা সেখানে থাকা একটি রশি দেখিয়ে দেয় এবং 5 জনকে 5টি রশি কাটতে বলে। আর অন্যদিকে এই রশিগুলো কেটে দেওয়ার সাথে সাথেই সেখানে রাখা একটি মেয়ের বডি ছিন্নভিন্ন হয়ে যায়। এরপর আলফা বলে এটা তো কেবল শুরু, আরও ভায়োলেন্ট হওয়া বাকি। এরপর মূল পার্টি শুরু হয়। একদিকে ডিজে গান বাজছে, অন্যদিকে সবাই ডান্স করছে। কিন্তু অর্জুনের উদ্দেশ্য তো অন্য কিছু, তাই অর্জুন আশেপাশে নজর রাখছে। তখনই অর্জুনের চোখ পড়ে এক ব্যক্তির ওপর যে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসছিল। এজন্য অর্জুন খুব কৌশলে সে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়। আর সেখানে গিয়েই দেখে সেখানে অনেক খাঁচা, আর প্রত্যেকটি খাঁচার মধ্যে এক একজন মানুষকে আটকে রাখা হয়েছে। এরপর অর্জুন কৌশলে বিল্ডিং এর মধ্যে চলে আসে আর যেতে যেতে কন্ট্রোল রুমে পৌঁছে যায়। তবে অর্জুন ছিল একজন রেডিও এক্সপার্ট, তাই অর্জুন ওই স্যাটেলাইট ফোন থেকে একটি ডিভাইস খুলে নেয়। আর এখান থেকে সোজা বাইরে গিয়ে বাইরে ওই মাইক্রোতে থাকা রেডিওটি খুলে ওই রেডিওর সাথে এই চিপটি কানেক্ট করে একটি রেডিও ফ্রিকোয়েন্সি বানিয়ে ফেলে। আবার এদিকে মৃদুলারা একসাথে 3টি প্লেসে গিয়ে ওই 3টি প্লেসে রেড করেছে। কিন্তু ওই 3 প্লেসে থাকা সিটিকের সদস্যরা তাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এজন্য তাদেরকে সেখান থেকে পালিয়ে আসতে হয়। মৃদুলারা হয়তো আশেপাশেও কোথাও আছে। এরপর অর্জুন পার্টিতে অ্যাটেন্ড করে আর পার্টিতে একের পর এক একজনকে এনে খুন করা হচ্ছে আর তারা মজা নিচ্ছে। তবে এরপরে আমরা দেখতে পাই অর্জুন পার্টিতে জয়েন করার আগে রান্নাঘরে থাকা সিলিন্ডারগুলোর গ্যাস ছেড়ে দিয়ে এসেছে। আর এখানে থাকা লোকটিকে তারা যখনই খুন করতে যাচ্ছিল তখনই রান্নাঘরে ব্লাস্ট হয়। সবাই দৌড়ে বাইরে গিয়ে দেখে রান্নাঘর দাউ দাউ করে চলছে। তবে সিটিকের ইতিহাসে এই ঘটনা প্রথম, আগে এমন কখনোই ঘটেনি। তাই আলফা সন্দেহ করেছে তাদের টিমের মধ্যে কোনো পুলিশ ঢুকে পড়েছে। এই জন্য সবাইকে ভিতরে নিয়ে যাওয়া হয়। আবার এদিকে মৃদুলা নাগেশ্বরকে জানাচ্ছে তারা যে 3টি লোকেশনে রেড করেছিল কোনোটাতেই অর্জুন নেই, তবে ওরা দীপাকারকে ধরে নিয়ে গিয়েছে। অন্যদিকে রান্নাঘরের ব্লাস্টের ঘটনায় আলফা সবাইকে জড়ো করেছে। আলফা সবার উদ্দেশ্যে বলে আমরা এখানে সিসিটিভি লাগাইনি, কারণ এখানে আসা প্রত্যেকের ওপরেই আমাদের ভরসা আছে, লয়ালিটি আছে। এজন্য আলফার ধারণা নতুন যে 5 জন সদস্যকে আনা হয়েছে এই 5 জনের মধ্যে একজন পুলিশের লোক, তাই 5 জনকে রিংয়ে ডাকা হয়। আলফা বলে সিটিকের মেম্বাররা তাদের ফ্যাশনের জন্য খুন করে আর পুলিশ অফিসাররা নিজেদের বাঁচাতে, তাই সিটিকের মেম্বারদের সাথে পুলিশ অফিসাররা টিকতে পারবে না। তাই এই 5 জনই এখন একসাথে ফাইট করবে। যে ব্যক্তি বাঁচবে সেই হবে সিটিকের মেম্বার। তার মানে 5 জনের মধ্যে শুধু একজনই বেঁচে থাকবে। এরপর 5 জনকে অস্ত্র দেওয়া হয়। শুরু হয় 5 জনের ফাইট। প্রথমে অর্জুন আর এই মেয়েটি বাকি 3 জনকে মেরে ফেলে। এরপর মেয়েটি যখন অর্জুনকে মারতে যায়
অর্জুন তাকেও খুব ভায়োলেন্টভাবে খুন করে। কিন্তু আলফা অর্জুনের ফাইট এবং টেকনিক দেখে বলছিল একমাত্র ট্রেন পুলিশ অফিসাররাই সিটিকের 4 মেম্বারকে মারতে পারে। তবে অর্জুন বলে 4 জন কেন, আরও চাইলে আরও দিতে পারো, যত দিবে ততই মারবো। আর এরপরই আলফা দিবাকারকে নিয়ে আসে এবং দিবাকারের কাছে জানতে চায় একে চিনো কিনা। দিবাকার স্পষ্টই বলে দেয় এ পুলিশ অফিসার, আমার বস। কিন্তু আলফা দিবাকারের কথা বিশ্বাস করছিল না। আলফা অর্জুনকে বলে তুমি যদি একে মারতে পারো আমরা ধরে নেব তুমি পুলিশ অফিসার নাও, সিটিকের মেম্বার। এরপর অর্জুনের ইশারায় দিবাকার একটি ছুরি নিয়ে অর্জুনকে মারার চেষ্টা করে। তবে দুইজনের ফাইটের মধ্যে আলফার সহযোগী আলফাকে একটি ডিভাইস এনে দেয় আর আলফা অর্জুনকে থামিয়ে দেয়। মূলত অর্জুন যে রেডিও ডিভাইসটি সেখান থেকে নিয়ে এসেছিল তার বাকি অংশ এখানে থাকায় এক সদস্যের রুমে রেখে এসেছিল। আর সেটা যেহেতু ওই রুমে পাওয়া গেছে তাই আলফার ধারণা অর্জুন পুলিশের লোক নয়, বরং যার রুমে সেই ডিভাইসটি পাওয়া গেছে সেই পুলিশের লোক। তাই অর্জুনকে এখন আর পরীক্ষা দিতে হবে না। কিন্তু অর্জুন আলফাকে বলে তোমার ওপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে, তোমার ওপর ভরসা করে খুন করে সেই ভিডিও তোমাকে দিয়েছি। তোমার এখানে তো কোনো প্রাইভেসি নেই। তুমি বলছো নতুন যে সদস্য এসেছে তাদের ভিতরে একজন পুলিশের লোক, আবার যাকে ধরে আনা হয়েছে তাকেও মারতে বলছো। সামনে যারা রয়েছে তাদের মধ্যে যে কেউ পুলিশের সদস্য নয়, তার কি গ্যারান্টি আছে? অর্জুন দিবাকারের কথাও বলে ওকে যদি মেরে ফেলি তাহলে আমরা তথ্য বের করবো কি করে। আলফা সহ এখানে সবার আস্থা অর্জন করতে অর্জুন তার টেকনিক কাজে লাগিয়ে দেবাকারের পুরো বডিতে লক করে দেয়। আর এই টেকনিক দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। দেবাকারের থেকে তথ্য বের করতে অর্জুন 1 ঘন্টা সময় বেঁধে দেয়। আর এই সুযোগে অর্জুন দেবাকারকে নিচে নিয়ে আবার ঠিক করে দেয় এবং দিবাকারকে বলে এরপর কি হতে চলেছে আমি কিছুই বলতে পারবো না, তবে এখানে থাকা একজন মানুষেরও জীবন যেতে দেওয়া যাবে না। আমি বাইরে থেকে প্ল্যান বানাবো, সবার ফোকাস যখন আমার দিকে থাকবে তখন সে সবাইকে নিয়ে করিডোরে চলে আসবে, বাকিটা এরপরে দেখা যাবে। তখন দেবাকার বলে স্যার 150 জন সদস্য কি করে সম্ভব? অর্জুনের কথা করিডোরটা মাত্র 6 ফিট, একসাথে একজনের বেশি অ্যাটাক করতে পারবে না। একবার কোনো রকমের করিডোর ক্লোজ করতে পারলে সামনে বক্সিং এরিয়া, তারপর মেইন লবি, আর মেইন লবি থেকে বের হতে পারলেই জঙ্গল। দেবাকারের কথা স্যার এটা কি সম্ভব হবে? অর্জুন দেবাকারকে বলে দেখা যাক না স্কোর কত হয়। এরপর অর্জুন সমস্ত বন্ধুদেরকে বলে দেয় আজকে তোমরা তোমাদের জীবনের জন্য দৌড়াবে। এরপর অর্জুন বাইরে এসে আলফাকে বলে দেয় ও SIT টিমের সদস্য, 3 বছর ধরে সিটিকের ওপর স্টাডি করছিল। তবে সিটিকের কোনো মেম্বারের সাথে ওর কোনো লিঙ্ক নেই, তাই ভয়েরও কোনো কারণ নেই। অন্যদিকে মৃদুলা আর বর্ষা দুটি টিমে বিভক্ত হয়ে জঙ্গলের 2 দিক থেকে তল্লাশি করছে, একটি ওয়াকিটকিতে সিগন্যাল দিচ্ছিল। মৃদুলা ওয়াকিটকি চেক করে ওয়াকিটকিতে 155 ফ্রিকোয়েন্সি সেট করে দেখে ওই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আসছে, আর এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। এজন্য ফ্রিকোয়েন্সি যেদিক থেকে আসছে মানে যেদিকে গেলে শব্দ বাড়ছে, মৃদুলা সেদিকে যেতে শুরু করে। আর অন্যদিকে সিটিকের আজকের অ্যানুয়াল মিটে এমন কিছু হতে চলেছে যা আজ পর্যন্ত হয়নি। মানে ভায়োলেন্টেরও তো একটা সীমা থাকে, তারা আজ যা করতে যাচ্ছে তার সব কিছু হার মানাবে। এজন্য তারা 9 মাসের এক বাচ্চাকে নিয়ে এসেছে। আর মুভির শুরুতে আমরা এই বাচ্চার মাকেই দেখেছিলাম যে পুলিশের কাছে তার মেয়ের কিডন্যাপিংয়ের কমপ্লেন নিয়ে এসেছিল। আর সেই সময় অর্জুনও সেখানে উপস্থিত ছিল। আর অর্জুন ওই মাকে কথা দিয়েছিল তার বাচ্চাকে সে উদ্ধার করে নিয়ে যাবে। এরপর সিটিকের একজন সদস্য যখনই ওই বাচ্চাটাকে মারতে আসছিল তখনই অর্জুন এক কোপে ওই লোকটার বডি থেকে তার মাথা আলাদা করে দেয়। সাথে সাথে দিবাকর ওই বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে আসে। সিটিকের সকল মেম্বাররা এখন বুঝতে পারছে অর্জুনই পুলিশ অফিসার। অর্জুন ওই বাচ্চাটাকে কেসের মধ্যে রাখতে বলে যাতে কেউ কিছু করতে না পারে। অন্যদিকে মৃদুলা আর বর্ষা ফ্রিকোয়েন্সি টেস্ট করতে করতে জঙ্গলের গভীরে আসতে অর্জুনের সেই শকুনটি দেখতে পায়। মূলত অর্জুন এই শকুনের সাথেই ওই রেডিও ফ্রিকোয়েন্সিটি সেট আপ লাগিয়ে দিয়েছিল। আর এই শকুনটা এখন মৃদুলাকে পথ দেখিয়ে ওই প্যালেসের দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে অর্জুন এক এক করে সিটিকের মেম্বারকে কুপিয়ে কুপিয়ে মারছে, প্রথমে করিডোরের মধ্যে, এরপর বক্সিং রিংয়ে, আর এরপর লবিতে। এখানে প্রায় 7-8 মিনিটের একটা ফাইট হয় যেখানে অর্জুন সরকার সিটিকে মেম্বারদের নির্মমভাবে হত্যা করে। এদের মারতে মারতে অর্জুন লবির শেষ পর্যায়ে চলে আসে। এদিকে অর্জুন মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, তবে অর্জুন লবির সামনে ওই দরজা ভেঙে দিবাকরকে বের করে দেয়। আর দিবাকর যাওয়ার সময় যখন অর্জুনকে ডাকছিল অর্জুন তখন সিটিকে মেম্বারদের ফাঁদে পড়ে গেছে। অর্জুন শুধু বলে দেয় সবাইকে বলে দিস অর্জুন সরকার নট আউট। আর এরপর অর্জুন তাদের হাতে ধরা পড়ে যায়। তবে তারা যখনই অর্জুনকে মারতে যাবে তখনই সেখানে এসিপি কৃষ্ণদেবের এন্ট্রি হয়। মানে হিট সেকেন্ড কেস হায়দ্রাবাদের এই সাইটটিতে যে এসিপি ছিল সেই কৃষ্ণদেব।
কৃষ্ণদেব একজন একজন করে শুট করে মারতে থাকে। আর কৃষ্ণদেব অর্জুনকে বলে, এদের আমি দেখছি, এদের মধ্যে তোমার কতজনকে জীবিত চাই? অর্জুন বলে 0। এরপর অর্জুন আর কৃষ্ণা দুজন এদেরকে মারতে থাকে। মৃদুলা আর বর্ষাও তাদের টিম নিয়ে ভিতরে এসে শুট করতে থাকে। সাথে হিট দ্য ফার্স্ট কেসে যে অভিলাষকে দেখেছিলাম, সেই অভিলাষও তার টিম নিয়ে চলে এসেছে। মানে পুরো হিট ফ্র্যাঞ্চাইজি হিট দ্য ফার্স্ট কেস, সেকেন্ড কেস অ্যান্ড থার্ড কেস, মানে 3টা মুভিতে যে সদস্যরা ছিল সবাই একসাথে ফাইট করেছে। তবে সবাই যখন এই সদস্যকে মারতে ব্যস্ত, এর সুযোগে আলফা পালানোর চেষ্টা করছিল, কিন্তু মৃদুলা আটকাতে গেলে আলফা মৃদুলার গলায় ছুরি ধরে। তবে অর্জুন মৃদুলাকে একটা কমেন্ট দেওয়া মাত্রই মৃদুলা নিচে হতে অর্জুন আলফার হাতে শুট করে দেয়। আর এরপর বাকি সদস্যরা এসেও আলফাকে ঘিরে ধরে। তখন আলফা অর্জুনকে বলে, মারার সময় যাকে মারছে তার মধ্যে ভয় বা পেইন না থাকলে যে মারছে সে স্যাটিসফাই হতে পারে না। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এর কোনোটাই আমার মধ্যে নেই, আমি তোমাকে সেই স্যাটিসফ্যাকশন দিব না। তবে তখনই অর্জুন আলফাকে তার ছোট ভাইয়ের কথা বলে। মানে অর্জুন ওই জঙ্গলের মধ্যে যাকে মেরে রেখে এসেছিল সেই ছিল আলফার ভাই। আর অর্জুন তার পার্শ্বে থাকা ফটো দেখে জানতে পেরেছিল। আর এটা শোনার পরই আলফার চোখে মুখে অন্ধকার নেমে আসে। অর্জুন বলে, আমার জন্য এতটুকুই যথেষ্ট। এই বলে আলফার মতো শুট করে দেয়। সিন চলে যায় কয়েকদিন পর। মৃদুলা বলছিল সব কিছুই তো সমাধান হয়ে গেল, কিন্তু অর্গানগুলো কি হলো? তখনই নিউজে আসে অরুণাচল প্রদেশের ওই পুরাতন বার্মিজ বাংলোতে মানুষকে খুন করে তাদের অর্গান বের করে সুইডেনের হরমোজনিক একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হতো। আর এটি হচ্ছে একটি সুইডিশ ফার্মা কোম্পানি। আর এই হরমোজনিক ফার্মা কোম্পানি ইন্ডিয়ার কেটিসি কোম্পানির দ্বারা মানি লন্ডারিং এর কাজ করাতো। আর ওই কেটিসি কোম্পানি রান করাতো স্যামুয়েল জোসেফ। আর ওই স্যামুয়েল জোসেফই এই সিটিকে রান করাতো। কারণ মানুষকে টর্চার করে খুন করার সময় তাদের বডি থেকে একরকম হরমোন নির্গত হতো, যাকে মূলত এনথোসিস হরমোন বলা হয়ে থাকে। আর এই হরমোন দিয়ে হরমোজনিক একটি ড্রাগ তৈরি করা হয়। অনেক সময় যেমনটা শোনা যায় 70-80 বছর বয়সের বৃদ্ধরাও বাচ্চা নিয়েছে, তারা নতুন বিয়ে করেছে, বিভিন্ন মডেলদের সাথে তাদের যাওয়া আসা আছে। মূলত ওই সকল বয়স্ক বিলিনিয়ারদের ফোকাস করার জন্যই এই ভায়োগ্রাটি তৈরি করা হচ্ছিল। আর স্যামুয়েল জোসেফ এই ড্রাগ বিক্রির টাকা ট্রাস্টের মাধ্যমে ইন্ডিয়াতে মানি লন্ডারিং করাতো। আর স্যামুয়েল জোসেফের এই মানি লন্ডারিং এর মামলাটি এসিপি ধানিয়া তদন্ত করেছিল। আর এসিপি ধানিয়া 3 মাস যাবৎ মিসিং। আর এরপরে আমরা জানতে পারি ওই দিন পার্টিতে প্রথমে যে মেয়েটির বডিটি ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছিল, ওই মেয়েটি ছিল এসিপি ধানিয়া। 3 মাস যাবৎ তাকে এখানে আটকে রাখা হয়েছিল। আর এই জন্যই মূলত এসিপি ধানিয়াকে পোস্ট প্রাইমারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তবে এখন বাকি থাকলো শুধু স্যামুয়েল জোসেফ। আর এই স্যামুয়েল জোসেফ এখন 1 বছর যাবৎ জেলে রয়েছে। আর এই স্যামুয়েল জোসেফকে শেষ করে দিতে অর্জুন আর কৃষ্ণ মিলে একটি প্ল্যান বানিয়েছিল। আর অর্জুনকে প্ল্যান করেই ওই স্যামুয়েল জোসেফকে মারার জন্যই স্যান্ডেল জেনে পাঠানো হয়েছে। আর অর্জুন এখন সেই স্যামুয়েল জোসেফের সামনেই বসে আছে। তবে স্যামুয়েল জোসেফ যতক্ষণে সবকিছু বুঝতে পেরেছে, ততক্ষণে স্যামুয়েলের দেওয়া ওই ছুরি দিয়েই অর্জুন স্যামুয়েলের গলা কেটে দেয়। একদিকে যেমন অর্জুনের এই কাজটাকে পজিটিভ ভাবে নেওয়া হচ্ছে, অন্যদিকে কেউ আবার নেগেটিভ ভাবে নিচ্ছে। তবে এখান থেকে সিল চলে যায় তামিলনাড়ুতে। গভীর রাত, পুলিশ একটি চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে। তখনই সেখানে একটি মাটি ভর্তি ট্রাক এসে দাঁড়ায়। মূলত এই ট্রাকের মাটির মধ্যে একটি ডেড বডি লুকানো আছে। এদিকে দায়িত্বরত এসআই তল্লাশি না করে ট্রাক ছাড়বে না, তাই সেই ট্রাকের ড্রাইভার রিকোয়েস্ট করে এসআইয়ের সাথে দেখা করতে যায়। এসআই তখন গাড়ির উপর শুয়ে শুয়ে মোবাইলে খেলা দেখছিল। হেল্পার বলছিল লাশ পেয়ে গেলে তো আমাদের জেলে ঢুকিয়ে দিবে। ড্রাইভারের কথা 6 টন মাটির মধ্যে লাশ আছে, এত তল্লাশি করে দেখার এদের সময় আছে নাকি? হেল্পার বলছিল আসতে বলো, শুনে ফেলবে। কিন্তু ড্রাইভারের কথা এরা তামিলিয়ান, আমাদের ভাষা বুঝবে না। কিন্তু তারা জানেই না এসিপি ভিরাইপান তাদের ভাষাও জানে। আর এই হচ্ছে এসিপি ভিরাইপান। এসিপি ভিরাইপান এসেই পুরো লবি তল্লাশি করতে বলে। আর এটা হচ্ছে হিট দ্য 4th কেসের গল্প। তবে সেটা দেখার জন্য আমাদের হিট দ্য 4th কেসের অপেক্ষা করতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।